নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস, এরই মধ্যে জয় পরাজয়ের হিসেব কষছেন অনেকে, যার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সে নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ এবার নির্বাচিত হবেন। অনেক নির্বাচন বিশ্লেষকদের ধারণা, এবারের জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের পাশাপাশি নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। নির্বাচন ও ফলাফল নিয়ে প্রতি 5 বছর পর পর এমন ভোট উৎসবে মেতে ওঠার কথা ছিল বাংলাদেশের মানুষের। তবে গত আওয়ামী লীগ সরকারের সময়ে ভাটা পড়ে সেই উৎসবে। সবার মধ্যে একটাই চিন্তা ভাবনা ভর করেছিল, ভোট দিয়ে আর কি হবে। দেশের বিগত 3টি জাতীয় নির্বাচন এভাবেই একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচনে মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশের নিজের ভোট নিজে দেওয়ার এক ধরনের আশার সঞ্চার হয়েছে। কিন্তু সেই আশায়ও যেন গুড়ে বালি, কারণ ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালনে ভয় পাচ্ছে পুলিশ বাহিনীটির ধারণা। আসন্ন নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমান রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকাণ্ড কি সেই বার্তাই দিচ্ছে? না হলে পুলিশ বাহিনীর এই ভয় পাওয়ার যৌক্তিকতা কি? রাজনৈতিক দলগুলোর কাছে এই মুহূর্তে জয় না মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা জরুরি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সুষ্ঠু নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করছি এবং একটা দীর্ঘ সময় পরে, বলা চলে একটা লম্বা সময় পর আসলে একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে হয়তো যে সাধারণ জনগণ চিন্তা করছেন যে এবারে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো। সেই নির্বাচনের প্রভাবক হিসেবে আসলে অনেক কিছু কাজ করছে। এবারে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জয় পরাজয়ে, সেটি একটি বড় সংখ্যা। 148টি দেশের ভোটাররা এবারে ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেখানে আসলে জামায়াতের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে পোস্টাল ব্যালটের আসলে যে কাগজ ছাপা হয়েছে সেখানে আপনাদের যে দল দাঁড়িপাল্লার চিহ্নটি সবার উপরে রাখা হয়েছে, সেটিকে কি কোনোভাবে আপনি আসলে ইচ্ছাকৃতভাবে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি আমার আলোচনার শুরুতেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড আজকে আমাদের রাজধানীতে ঘটেছে। আমাদের একজন নেতাকে ঘরে ঢুকে, গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাটও হয়েছে এবং হত্যাও করা হয়েছে। আমি এখানে শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলবো এটা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি বলেছেন যে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হওয়ার কথা, আবার সাথে পুলিশের সংখ্যার কথাও এখানে এনেছেন আপনার হেডিংয়ের ভিতরে। দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বিগত যে 3টা নির্বাচন ছিল সেই নির্বাচনগুলোতে আওয়ামী নেতৃবৃন্দ এবং আওয়ামী গুন্ডাপান্ডার বাইরে পুলিশই একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল সরকারকে টিকায় রাখা এবং জয় করা, আওয়ামী সরকারকে, ভোটবিহীন সরকারকে। তো ওইটার পরে যে গণ অভ্যুত্থানটা হলো, জনগণের আক্রোশটা কিন্তু পুলিশের পরে ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং আচার আচরণ ইত্যাদি অনেকগুলো কর্মসূচি দিয়ে পুলিশকে জনগণের পাশে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং এর পাশাপাশি বিজিবি এবং আর্মি পাশে থাকবে। সো দ্যাট আমি মনে করি যে পুলিশের কিছু সদস্য ভয় পেলেও এটা ট্রমার ভিতরে তারা আছে, এটাই স্বাভাবিক। তাদের মনোবলের ভিতরে ঘাটতি আছে, এটাও স্বাভাবিক। বাট সম্মিলিত বাহিনী যখন একসাথে থাকবে তখন আমি মনে করি এই বিষয়টা করা সম্ভব। আপনি যে পোস্টাল ব্যালটের কথা বলেছেন এটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবে যে কার কোনটা আগে থাকবে, কোন হিসাবে কোনটা আগে নিয়ে আসছেন এবং পরে নিয়ে আসছেন। এটা কি মার্কার হিসাবে নিয়ে আসছেন না আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্রমধারা হিসাবে নিয়ে আসছেন, সেই উত্তর তাদেরকেই দিতে হবে। এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটা নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে বিএনপি আসলে যে অভিযোগ করছে, বিএনপির অভিযোগের উত্তরও নির্বাচন কমিশন দিবে, কারণ এটা তো জামাত এটা ছাপায় নাই, এটা জামাতের দায়িত্বও না, তাই না? কাজেই আমি মনে করি না যে কারটা আগে থাকলো আর পরে থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যাকে ভোট দিব আমি তার সেই মার্কাটা যেখানেই থাকুক না কেন, এটা সামনে থাকুক আর মাঝখানে থাকুক আর সর্বশেষ থাকুক, এটা তো সেখানে হবে। আমি একবার পরীক্ষা কেন্দ্রে, আমি বরাবরই পরীক্ষা কেন্দ্রে সামনে পরীক্ষা দিতে পছন্দ করতাম।
তো একবার দেখলাম যে আমার সিট সবার পিছনে চলে গেছে, কিন্তু এই পিছনের ছেলেটাই আমি হায়েস্ট নাম্বার পেয়ে পাশ করেছি। কাজেই প্রথমে আছে না পিছনে আছে, নট ফ্যাক্ট দ্যাট। আমি কাকে ভালোবাসি, কোন আদর্শ ভালোবাসি, কোনটা লালন করি, সেটাকেই আমি দিব, তার অবস্থান যেখানেই হোক না কেন। জি, এটাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় নির্বাচন নিয়ে আসলে অনেক আলোচনা চলছে এই সময়টাতে। এই পোস্টাল ব্যালটে যে ভোটটা আমরা দেখতে যাচ্ছি, সেই ভোটটি একটা বড় রকমের সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। খামাখায় আর কি এইসব বিতর্কের মধ্যে কেন ঢুকতেছে নির্বাচন কমিশন? তো বিএনপি তো সঠিক জায়গায় হাত দিয়েছে, কেন এটা করতে গেছে তারা? পুরা নির্বাচনটাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বলছি না, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই চাচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন না হয়। প্রথম থেকে বলছে যে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে নির্বাচনই হবে না, তারপর বলছে সরকার কোনো নির্বাচনই দেবে না, আমরা বলছি ডিসেম্বরের মধ্যে দিতে হবে। যাই হোক, শাসক শুভবুদ্ধির উদয় হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। এখনও কেউ কেউ বলে যে আসলে হবে, আমাদের মধ্যেই অনেক বুদ্ধিজীবীরা এইসব কথাবার্তা বলে আর কি, ওই গ্রামের বাক্যের মতো আর কি। ওই ছেলে লেখাপড়া করতেছে, পাশ করতে পারবে না, পাশ করলে চাকরি পাবে না, চাকরি পেলে বিয়ে করতে পারবে না, এখন তো সব কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড কেন করবে নির্বাচন কমিশন? এটার জবাব তো তাকে দিতে হবে। তাহলে কি আসলে আপনিও মনে করছেন নির্বাচন কমিশন কি তাহলে কোনো রাজনৈতিক দলের জন্য এই কাজটা আমি করেছে? সেটা এই মুহূর্তে বলবো না। আমি মনে করি ফেয়ার ফ্রি ইলেকশন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা মনোভাব দেখছি না। প্রতিপক্ষ, তারা একের প্রতিপক্ষ অংশগ্রহণ করছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবারে আসলে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রায় 15,33,682 জন, অর্থাৎ বেশ যদি আমরা তাকাই একটা বড় সংখ্যা সেটি। প্রবাসীদের এই ভোটটা আসলে জয় পরাজয় সামনের নির্বাচন একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কোনো আসনে তো অবশ্যই আসবে, মার্জিন কম হবে, সব জায়গায় তো বড় মার্জিন হয় না, স্বল্প সংখ্যক তো হয়। তো আমার ভাই যেটা বলছে এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, এবং কোনো দলেই চাইবে না শেষ মুহূর্তে এসে কতগুলো বিতর্ক সৃষ্টি করা। না, এটা যদি ধানের শীষ থাকতো আগে তাহলে কি বলতো? না, হতে পারতো, কিন্তু ওই ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে। দিলেই তো হয় যে এই কারণে যে অ্যালফাবেটিক্যালি দিচ্ছে বা মার্কমে দিচ্ছে, কিছু একটা বলবে তো, সেটা আমরা দেখি কালকে কি বলে। তো আমার কথা হচ্ছে নির্বাচন ইস্যুতে কোনো ধরনের বিতর্ক যেন আমরা সৃষ্টি না করি। আমি তো মনে করি মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দল, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, এবং ক্যান্ডিডেট দেখেছেন নির্বাচন কমিশনে যে প্রত্যেক দিন প্রার্থীটা ফেরত পাচ্ছে, এটাও তো একটা উৎসবের মতো হয়ে গেছে। অতীত আমরা তো দেখেছি নির্বাচন কমিশনে গিয়েও কোনো রিলিফ পায় নাই, হাইকোর্টে গিয়ে পর্যন্ত রিলিফ পায় নাই। হ্যাঁ, আমাদের কত ডজন ডজন প্রার্থীটা বাতিল করে দিয়েছে, এইসব ঘটনা তো আমরা দেখেছি। কিন্তু আমি নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ধন্যবাদ দেব। কিন্তু আপনি যখন উৎসবের কথা বলছেন, একই সময় সুজনের সংলাপে আজকে সুজন বলেছে যে ভোটের আমেজ না থাকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। না, এখন যদি কেউ অন্ধ থাকে, আমি তো ভোটের আমেজ সব জায়গায় দেখছি যে আমার দুই পাশে দুইজন প্রার্থী আছে, সাংঘাতিক অবস্থা। ঢাকা 10 আমার এলাকা, আবার ঢাকা 6 আমি প্রার্থী ছিলাম। তো এই দুজন তো মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, মানে দুইটাই আপনার এলাকা। তাদের তো উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি। আমি দুজনের সাথে কথা বলে দেখলাম কেউ বসে নাই, খামাখাই ওই এসি রুমে বসে এসব কথা বলা হবে না। আমি এর আগেও বলেছি যে যখন কেউ পোস্টার মারে নাই, তখন জামাত সারা বাংলাদেশে পোস্টার লাগিয়ে দিয়েছে, হাটে বাজারে। সে কথা আপনাদের এখানে বলে গেছি আমি কয়েকবার। তো এখন বিএনপিও নেমেছে। আমরা খুবই আশাবাদী যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন বাংলাদেশে হবে, এবং ভবিষ্যতে সব নির্বাচন এই ধরনের প্রতিযোগিতামূলক হবে, গ্রহণযোগ্য হবে আমি মনে করি। সুতরাং এখানে কোনো ওই দাড়ি কমা দিয়ে কোনো কথা বলার আর কোনো সুযোগ নেই। জি, শেখ রবিউল আলম, প্রধান উপদেষ্টা বলেছেন এবারে নির্বাচনে যারা তরুণ আছেন, তরুণ রাজনীতিক আছেন, তারা কেউ কেউ নির্বাচিত হবেন, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন, এবং সেই প্রত্যাশা জায়গাটি আসলে খুব একটা ভুল নয়। আমরা তো তরুণদেরকে সামনে এগিয়ে আসতে দেখলাম। বিএনপি কি ভাবছে, বিএনপির সাথে নানানভাবে আমরা দেখছি তরুণদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার বিএনপিও চেষ্টা করেছে। কিন্তু আবার যে পোস্টাল ব্যালটের কথা আপনি বলছেন, সেখানে বিএনপির যে অভিযোগ আছে যে জামায়াতের যে প্রতীক সেটিকে সামনে রাখা হয়েছে, সে কারণে আপনারা আবার কোথাও না কোথাও গিয়ে এই নির্বাচনে এগিয়ে যাওয়া নিয়ে, পিছিয়ে যাওয়া নিয়ে চিন্তিত কিনা? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তরুণ রাজনীতিকদের তিনি নেতৃত্বে দেখতে চান। তরুণদের প্রতি ওনার সবসময় একটা আপনার দুর্বলতা আছেন। তরুণদেরকে উনি ভালোবাসেন, তরুণরা
রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক, দায়িত্বশীল হোক, সংগ্রামী থাকুক, রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকুক, এটা ওনার চাওয়া, এটা আমাদেরও চাওয়া, সব মানুষেরই চাওয়া। কারণ তরুণরা যেভাবে ধারণ করতে জানেন, যেভাবে ভূমিকা রাখতে জানেন, এবং তারা যেভাবে বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য পরিস্থিতির পার্থক্যটা বোঝেন, সেটা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় কাজে লাগানো দরকার। জনগণের প্রতিনিধিত্ব করতে পারলে আরও বেশি জোরালো হয়, আরও বেশি স্বচ্ছতা আসে, আরও বেশি যুগ উপযোগী হয়। তো সেখান থেকে উনি আশা রাখছেন, এবং আমরাও মনে করি যে তরুণদেরকে ভোটাররা সমর্থন জানিয়ে রায় প্রদান করে আগামী দিনে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন, এটা ইতিবাচক। যদি আপনি এভাবে বলেন যে জামাতের দাঁড়িপাল্লা মার্কাটা আপনার পোস্টাল ব্যালটে সবার উপরে আছে, আমার মনে হয়, আমি জানি না নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা তো তারা একটা দিবেই, ব্যাখ্যা তাদের কাছে আছেই, কিন্তু বিতর্কে এড়ানো যেত যদি উপরের সবগুলি ধরেন প্রতিদ্বন্দ্বী দল, যেগুলি প্রধান দল আছে, তাদেরটা যদি একই লাইনে থাকতো, অথবা যদি মাঝে রাখতেন সবগুলি, যদি কাছাকাছি জায়গায় রাখতেন, অথবা যদি শেষে রাখতেন সবগুলি যদি একই বরাবর থাকতো, তাহলে আমাদের দেশে তো একটা সন্দেহ প্রবণতা কাজ করে, এটা জানেন। রাজনীতি উত্তেজনা আছে, কেউ ওখানে ফেভার পাচ্ছে কিনা, আমি বঞ্চিত হচ্ছে কিনা, এই আতঙ্ক এই জাতির মধ্যে সবসময় আছে। প্রধান উপদেষ্টা সেটা হলে আরো বেশি স্বচ্ছ হতো। আসলে নির্বাচনে এগিয়ে যাওয়ার কথা বলছেন, সেই একই সময় তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা এবার জামায়াত ইসলামের সাথে জোট করেছেন। আবার তারা অভিযোগ করছেন যে কোথাও না কোথাও গিয়ে নানান কৌশলে আপনারা, অর্থাৎ বিএনপি, গণভোটের ন্যায়ের পক্ষে প্রচার চালাচ্ছে। এই একটা জিনিস হচ্ছে কি, এই তরুণদের অথবা অন্য যারা আছে, এদের আর শুভ বুদ্ধির উদয় হলো না, এরা আর জরাজীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো না। বিএনপির মহাসচিব বলছে আমাদের অবস্থান হ্যাঁ। আজকে নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি তিনি বলেছেন আমরা হায়ের জন্য জোরালো অবস্থান নিয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্রে একমত হলাম, জুলাই সনদ চূড়ান্ত করলাম, একমত হলাম। তারপর হচ্ছে সংবিধানে যেভাবে যুক্ত হওয়ার জন্য এই যে গণভোট, সে ব্যাপারে একমত হলাম। আমরা নাক পক্ষে প্রচার কেন চালাবো? যারা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, সংস্কার ভিতরে চাচ্ছে না, যে কোনো মূল্যে ক্ষমতার অংশ হতে চাচ্ছে, তারা এসব অপকৌশলের কথা বলছে। জোরালো অবস্থান বিএনপি হাকে জয়যুক্ত করানোর জন্য, এবং বিএনপির সব প্রার্থীরা সেই জন্য কাজ করছে। বিএনপির কেন্দ্র থেকে বলা হচ্ছে, তারপর কেন এই কথা আসবে বলেন তো? খুব আপত্তিকর ব্যাপার। এই যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, অপরাজনীতি। যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তত বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। যত পরাজয় নিশ্চিত হচ্ছে, তত বিএনপির উপর একটা দায় চাপিয়ে নিজেদের সমর্থন আদায় করা যায় কিনা, এই কৌশলে তাহলে এনসিপি এবং জামায়াত একসাথে কাজ করছে বলে কি আমি সে দায় দিতে চাই না। এনসিপি তাদের জোটের স্বার্থে জামাতের সাথে ঐক্য করেছে, জামাতও মনে করেছে তাদের ক্ষমতায় আরও বেশি শক্তিশালী সম্ভাবনা তৈরি করার জন্য তারা ঐক্য করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি হানা বিভক্ত করতে চান, এটা খুবই আপত্তিকর। বাংলাদেশের সংস্কার এবং সংবিধানে এই যে মৌলিক যে জায়গাগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, এটা বিএনপির চেয়ে বেশি কেউ চায় না, আর বিএনপির চেয়ে বেশি কেউ দরদ না। অর্থাৎ বিএনপি না ভোট বলতে পারে, আমার কাছে মানে হয় কি, মিজাজটারও ঠিক রাখা যায় না ইদানিং যা হয়। মহাসচিব বলছেন, পার্টির স্ট্যান্ডিং কমিটি বলছেন, আমাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছে হাফ হাফ প্রচারণা করার জন্য। তারপর যদি একটা গোষ্ঠী এরকমভাবে কথা বলে, এই বিভ্রান্ত ছড়ানো, এটা অপরাজনীতি নয়, অপকৌশল নয়। তাহলে কি এখানে আপনি মনে করছেন এই জায়গাটিতেও কোনো না কোনোভাবে আমরা যে আশঙ্কা করছি, সুষ্ঠু নির্বাচনে কোথাও না কোথাও কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে, এগুলোও কি এক ধরনের বাধা কিনা? সেই বাধাগুলো ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যেহেতু এনসিপি এবং জামায়াত এই নির্বাচনে